প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যার যার বাড়িতে অবস্থান করছো। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল ইসলাম খান, প্রভাষক বাংলা, আব্দুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ, শিবপুর, নরসিংদী থেকে। আজকে সারা বিশ্বে যে করোনা মহামারী দেখা দিয়েছে, তাতে আমাদের প্রিয় মাতৃভূমিও আক্রান্ত, যার প্রেক্ষাপটে সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আর এই বন্ধ থাকার প্রেক্ষাপটে আমাদের যে শিক্ষা ব্যবস্থা অনেকটা স্থবির হয়ে পড়েছে। আর এই স্থবিরতা দূর করার জন্য, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এবং প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আশা করি সবাই এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে উপকৃত হবে। আর আজকে আমরা যে বিষয়ের উপর ক্লাস করব সেটা হলো বাংলা অনার্স তৃতীয় বর্ষের একটি বিষয়ের উপর ক্লাস করব, যে বিষয়টির নাম হলো ফোকলোর তত্ত্ব এবং বাংলা লোকসাহিত্য। আর এই বিষয়টির বিষয় কোড হলো 23100007। আর এই বিষয়টির আমরা আলোচনা করার শুরুতেই আমরা একটা বিষয় জেনে নেব। বিষয়টির যে নাম হলো ফোকলোর তত্ত্ব এবং বাংলা লোকসাহিত্য। তো যেহেতু ফোকলোর তত্ত্ব এবং বাংলা লোকসাহিত্য দুইটা অংশ, তো সেহেতু আমরা প্রথম জানব ফোকলোর তত্ত্ব সম্পর্কে, বিশেষ করে ফোকলোর শব্দটি সম্পর্কে। ফোকলোর শব্দটি কিভাবে আসলো আমাদের এই বাংলা ভাষাতে এবং কোন ভাষা থেকে কিভাবে। ফোকলোর শব্দটি দুটি শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে। একটি হলো ফোক আর একটি হলো লুর। ফোক ইংরেজি শব্দ আর লোর হলো ল্যাটিন শব্দ, অর্থাৎ ইংরেজি এবং ল্যাটিন দুইটা শব্দের সংমিশ্রণে ফোকলোর শব্দটি এসেছে। 19 শতকের পূর্ব পর্যন্ত আমাদের বাংলা পণ্ডিতেরা, ভাষাবিদেরা ভেবেছিল যে ফোকলোর শব্দটির যে লোর শব্দটি ফোক ইংরেজি শব্দ থেকে আসছে, এটা সবাই একমত ছিল, কিন্তু লোর শব্দটি নিয়ে অনেকে দ্বিধান্বিত ছিল। বিশেষ করে অনেক পণ্ডিতেরা 19 শতকের পূর্ব পর্যন্ত ভাবত যে লোর শব্দটা, কেউ ভাবত যে ওল্ড ইংলিশ লর্ড থেকে এসেছে, আবার কেউ বলতো ডাচ লেড থেকে এসেছে, আবার কেউ বলতো জার্মান লেয়ার থেকে এসেছে, আর আবার অনেকে বলতো ইংলিশ লেড ল্যান্ড থেকে এসেছে। তো এই যে মত পার্থক্য, এগুলোর দূর করে 19 শতকের পরে অর্থাৎ 20 শতাব্দীতে এসে সবাই একমত হয় যে প্রকৃত অর্থে লোর শব্দটি ল্যাটিন শব্দ, এটা ডাচ, ইংলিশ, জার্মান থেকে আসলে আসে। যাই হোক, তো যেহেতু ফোকলোর শব্দটি আমরা জানতে পারলাম যে একটি ইংরেজি শব্দ আর একটি ল্যাটিন শব্দ, দুইটার সমন্বয়ে ফোকলোর শব্দটি গঠিত। এখন আমরা জানব ফোকলোর শব্দের অর্থ কী। ফোক শব্দের অর্থ হচ্ছে লোক। ফোক শব্দের অর্থ হচ্ছে কি? লোক। লোক কি? লোক হলো সাধারণ মানুষের একটি বড় অংশ, সাধারণ মানুষের একটি বড় অংশ যারা কোনো একটি গোষ্ঠীর চরিত্র নির্ধারণ করে এবং সভ্যতা, প্রথা, বিশ্বাস, ঐতিহ্য, পুরাণ, চারুকারু শিল্পের বৈশিষ্ট্য
রূপকে বংশ পরস্পরায় ধরে রাখে। তো এই হলো ফুক, অর্থাৎ মূল কথা হলো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর প্রতিনিধি, যে প্রতিনিধি ওই জনগোষ্ঠীর অতীত ইতিহাস, তাদের যে প্রথা, তাদের যে বিশ্বাস সংস্কৃতি সব কিছু ধারণ করে। ফুক মানে এই লোকটাকে বোঝাচ্ছে। আর লোর শব্দের অর্থ কি? লোর শব্দের অর্থ হলো বিদ্যা, পাণ্ডিত্য, শিক্ষণীয় বিষয়, মতবাদ, প্রথাগত বিদ্যা, জাতিগত বিদ্যা, পুরুষানুক্রমিক যে ঐতিহ্য, ব্যক্তিগত ঐতিহ্য, তারপর বলতে পারি বংশানুক্রমিক প্রাপ্ত জ্ঞান। অর্থাৎ মূল কথা হলো লুর মানে জ্ঞান বা বিদ্যা। তাহলে আমরা কি বলতে পারি? ফুকলো শব্দের অর্থ কি বলতে পারি? এক কথা আমরা যদি বলি ফুকলোর মানে হলো লুকাচার বিদ্যা। কথা বলতে পারি ফুকলোর মানে হলো লুকাচার বিদ্যা। তাহলে ফুকলোরের সংজ্ঞা যদি আমরা দিতে যাই, তাহলে আমরা বলতে পারি সাধারণভাবে ফুকলোর বলতে আমরা যা বুঝি তা হলো মানুষের মুখে মুখে প্রচলিত যে সাহিত্য, যা বিশেষ বৈশিষ্ট্য ধারণ করে, যা ছড়িয়ে পড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে, সেটাকেই বলা হবে ফুকলোর। আরও সহজভাবে যদি আমি ফুকলোরের সংজ্ঞাটা আমার মতো করে দিতে চাই, আমি বলবো ফুকলোর হলো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের যেই জ্ঞান, তাদের যে বিশ্বাস সংস্কৃতি, তাদের পুরাতন জিনিসগুলোকে তাদের মুখে মুখে বর্তমান প্রজন্ম পর্যন্ত নিয়ে আসছে। ওই প্রচলিত যে তাদের প্রচলিত যে সাহিত্য, সেই সাহিত্যটাই হলো ফুকলোর। অর্থাৎ তাদের প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে যেই সাহিত্যটা প্রচলিত হয়ে আসছে, মূলত সেটাই হলো ফুকলোর। আচ্ছা, আমরা এখনই ফুকলোর জানলাম, ফুকলোরের শ্রেণীবিভাগ জানব। ফুকলোর মূলত 4 ধরনের। কি কি? এক হলো লোকসাহিত্য, দ্বিতীয় হলো লোক সংস্কৃতি, তৃতীয় হলো লোকশিল্প, চতুর্থ হলো লোকবিজ্ঞান। আমরা এখন এই যে ফুকলোর যে 4টা প্রকার, 4টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করব লোকসাহিত্য নিয়ে। লোকসাহিত্যটা কি? লোকসাহিত্য বলতে আমরা সাধারণভাবে বুঝি মানুষের মুখে মুখে প্রচলিত যে সাহিত্য, সেটাই লোকসাহিত্য। মানুষের মুখে মুখে প্রচলিত যে সাহিত্য, সেটাই লোকসাহিত্য। এখানে কোনো কৃত্রিমতা নেই। অর্থাৎ প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে যে সাহিত্যটা প্রচলিত, সেটা লোকসাহিত্য। এই লোকসাহিত্যগুলো কি কি? আমরা যদি বলি লোককাহিনী, লোককাহিনী অর্থাৎ একটা কাহিনী যেটা দীর্ঘদিন ধরে মানুষের মুখে মুখে প্রচলিত, সে লোককাহিনী। তারপর যদি বলি লোকগীতিকা, তারপর যদি বলি লোকসঙ্গীত, অর্থাৎ আঞ্চলিক যে সঙ্গীতগুলো, এগুলোর এই যে লোককাহিনী, লোকগীতিকা, লোকসঙ্গীত, এগুলো কিন্তু রচয়িতা খুঁজে পাওয়া যায়। প্রাচীন কাল থেকে কে প্রথম রচনা করেছে তার কোনো ইয়ত্তা নেই, উৎস পাওয়া যায় না। অর্থাৎ প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে এখন পর্যন্ত বহমান যা রয়েছে। তারপর যদি বলি প্রবাদ প্রবচন, ছড়া, ধাঁধা, লোকনাটক বা যাত্রা, তারপর লোককবিতা, তারপর যদি বলি পুঁথি ইত্যাদি হলো লোকসাহিত্যের
বিভিন্ন উদাহরণ। এই লোকসাহিত্যে রয়েছে আবার বিভিন্ন শ্রেণী বিভাগ, অর্থাৎ লোকসাহিত্যের যে প্রকারগুলি বললাম, লোকসাহিত্যের প্রকার, এই লোকসাহিত্যের ধরনগুলি বলছি, এগুলোর আবার রয়েছে আর অনেক প্রকার। যাই হোক, আমরা যেহেতু লোক কাহিনীর কথা যদি বলি, লোক কাহিনীর শ্রেণী বিভাগ করতে গেলে আমরা অনেক ধরনের কাহিনী দেখব। কীরকম আমরা যদি দেখি পুরা কাহিনী বা মিথ, এটা লোকসাহিত্যের একটি অংশ। তারপর রূপকথা, পুরা কথা, উপকথা, ভৌতিক যে লোককাহিনী সেগুলো, তারপর বুকাদের কাহিনী, তারপর হাস্য কৌতুকময় লোককাহিনী, তারপর যদি বলি সাংসারিক লোককাহিনী, ব্রতকথা, লোককথা, আঞ্চলিক যেই সঙ্গীত, তারপর ভাটিয়ালি, ভাওয়াইয়া, তারপর জারি গান, সারি গান, গম্ভীরা, তারপর বারো মাইশা, ধোয়া গান ইত্যাদি। তারপর মন্ত্রতন্ত্র, আরেকটা মন্ত্রতন্ত্র, যেটা প্রাচীন সমাজে, গ্রামীণ সমাজে বিভিন্ন মন্ত্র বলা হতো। এগুলো লোককাহিনীর এক একটা অংশ। যাই হোক, লোকসাহিত্যের আমরা আজকের ক্লাসের পর যে ক্লাসটি নেব, মূলত এই লোকসাহিত্যের কয়েকটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। সেহেতু লোকসাহিত্যের আলোচনাটা আমি এখানে একটু সংক্ষিপ্ত করলাম। তো আমরা এবার চলে যাব লোক সংস্কৃতির উপর। লোক সংস্কৃতিটা কি? একটি দেশের লোক সমাজে পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে জীবনযাত্রার যেই উপযোগিতা লাভ করে, অর্থাৎ জীবনযাত্রার যেই প্রয়োজনীয় জিনিসগুলো লাভ করে উত্তরাধিকার সূত্রে, ওই প্রয়োজনীয় জিনিসগুলোকে একত্রে বলা হয় লোক সংস্কৃতি। লোক সংস্কৃতির মাঝে কোনো কৃত্রিমতা নেই। এগুলো কারো তৈরি করা না, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তির তৈরি করা না। এগুলো কে তৈরি করছে আসলে সেটারও কোনো নির্দিষ্ট ব্যক্তি আমরা দেখি না। এগুলো আবহমান কাল থেকে আমাদের এই বাংলায় প্রচলিত। অর্থাৎ আমরা যদি বলি লোক সংস্কৃতির যে শিকড়, এই শেকড় অনেক আবহমান কালের গভীরে অবস্থিত। লোক সংস্কৃতি গ্রহণ ও বর্জন করে সময়ের তালে তালে তাল মিশিয়ে আমরা দেখি চলতে থাকে এবং তার অস্তিত্ব এবং গতিশীলতাকে ধরে রাখে। অর্থাৎ লোক সংস্কৃতি সময়ের সাথে সাথে তাল রেখে তার অস্তিত্ব এবং গতিশীলতাকে ধরে রাখে। আমরা যদি বলি এই লোক সংস্কৃতি ঐতিহ্যবাহী, কিন্তু যেহেতু সে বর্তমান পর্যন্ত আছে, সেই প্রেক্ষাপটে আমরা বলতে পারি এটা জীবন্ত এবং চলমান। লোক সংস্কৃতিটা প্রত্যেকটা জিনিস জীবন্ত এবং চলমান, কারণ ঐতিহ্যগত কিন্তু জীবন্ত ও চলমান, কারণ হাজার বছর আগে থেকে এটা প্রবহমান আছে এবং বর্তমান পর্যন্ত চলছে। বাংলাদেশের লোক সংস্কৃতিতে অনেক মিশ্রণ দেখা যায়। আমাদের সংস্কৃতিটা, লোক সংস্কৃতিটা অনেক বৈচিত্র্যময়। এর কারণ কি? আমাদের এই বাংলা
হাজার বছর পূর্ব থেকে বিভিন্ন জাতিগোষ্ঠী দ্বারা আক্রান্ত হয়। অর্থাৎ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, শাসক আমাদের এই দেশ শাসন করে এবং তারা এখানে স্থায়ী আবাস গড়ে এবং তাদের সংস্কৃতিটা এখানে চালু করে, যার প্রেক্ষাপটে আমাদের একটা বৈচিত্র্যময় সংস্কৃতি। আমরা যদি বলি আমাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য যদি আমরা দেখি, আমাদের বাঙালিদের গঠন অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় সহ ওই প্রাচীন যুগের ওই রক্তের ধারা আমাদের মাঝে প্রবহমান, যার প্রেক্ষাপটে তার পরবর্তীতে আরও অনেক জাতিগোষ্ঠী আমাদের এখানে দীর্ঘদিন আমাদেরকে শাসন করেছে, যার প্রেক্ষাপটে তাদের সংস্কৃতি, তাদের যে সাংস্কৃতিক উপাদান সেগুলো আমাদের মাঝে বহমান রয়েছে। আর আমাদের যে প্রবহমান যে লোক সংস্কৃতি সেগুলোর মূলত পূর্বে থেকে যা ছিল শিকার, পশুপালন, আমাদের কৃষিকাজ, তারপর মানুষের মাঝে মূর্তি পূজার যে ধরন, তারপর একেশ্বরবাদের প্রার্থনা ইত্যাদি। অর্থাৎ এই বিভিন্ন ধরনের সংস্কৃতি আমাদের এখানে রয়েছে। আর এই সাংস্কৃতিক যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যতাই আমাদের বাঙালিকে সমৃদ্ধ করেছে। এখন ফোকলোরের যে তৃতীয় প্রকারভেদ সেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো লোকশিল্প। লোকশিল্পটা কি? লোকশিল্প মূলত চারু এবং কারু শিল্প নির্ভর। সেটা কি? আমরা বাঙালিদের আমরা ভারতীয় যারা, তারা নারীরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা অলংকার ব্যবহার করি, সোনার অলংকার, রূপার অলংকার। এই যে সোনা রূপার বিভিন্ন অলংকার, এগুলো কিন্তু আমাদের শিল্প এবং এগুলো লোকশিল্প। অর্থাৎ প্রাচীনকাল থেকে আমাদের ভারতীয়, আমাদের বিশেষ করে বাঙালি নারীরা এইসব সোনা রূপার অলংকার ব্যবহার করেছে, যার প্রেক্ষাপটে এটা আমরা বলতে পারি এটা লোকশিল্পের একটি অংশ। তারপর আমাদের যে দেশীয় অস্ত্র সেগুলো লোকশিল্পের অংশ। কামারের তৈরি বিভিন্ন শিল্প রয়েছে, কুমারের তৈরি বিভিন্ন শিল্প রয়েছে, কাঁসারির, শাঁখারি, তাঁতি, তারপর গৃহশিল্প, আলপনা, মুখোশ, বাঁশ শিল্প, বেত শিল্প, তারপর ডালা, কুলা, পাটি, নকশি কাঁথা, এগুলো প্রত্যেকটি আমাদের লোকশিল্পের অংশ। তারপর আরও যদি বলি শখের হাড়ি, তারপর শিকা, ঝিনুক শিল্প, অর্থাৎ যারা নদী এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষ তারা এই ঝিনুক শিল্পটা তৈরি করে। অর্থাৎ এই আমি যা বললাম প্রত্যেকটি জিনিস আমাদের লোকশিল্পের অংশ। আমরা বাংলাদেশের মূলত এই যে শিল্পগুলো, এগুলোর প্রদর্শনী আমরা মূলত যে বৈশাখী যে মেলাগুলো হয় সেই মেলাগুলোতে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। বিশেষ করে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে মঙ্গল শোভাযাত্রা হয়, সেই মঙ্গল শোভাযাত্রায় আমরা অনেক লোকশিল্পের নিদর্শন আমরা দেখতে পাই। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব ফোকলোরের যে চতুর্থ বিষয়টা, সেটাকে লোকবিজ্ঞান। লোকবিজ্ঞানটাকে, অর্থাৎ আদিম যুগে মানুষ বনে জঙ্গলে বাস করত, তাদের প্রধান
বেঁচে থাকার প্রধান উপাদান ছিল কৃষি। অর্থাৎ কৃষি আবিষ্কৃত হলে আমাদের এই প্রাচীনকালের মানুষ বন জঙ্গল থেকে আস্তে আস্তে সমতলে চলে আসে এবং কৃষি সংক্রান্ত অনেক যন্ত্রপাতি তারা আবিষ্কার করতে থাকে। এই আবিষ্কারই তাদের আস্তে আস্তে সভ্যতার দিকে নিয়ে যায়। আর তাদের প্রাচীনকালে যে কৃষির জন্য আবিষ্কৃত যে যন্ত্রপাতি, সেগুলো প্রত্যেকটা এক একটা লোকবিজ্ঞান। আর সেই লোকবিজ্ঞানের যে উদাহরণ আমি বলতে পারি সেগুলো অনেক রয়েছে। এগুলোর মতো মানুষ তাদের জ্ঞান এবং প্রযুক্তি বিকাশের মাধ্যমে আস্তে আস্তে সভ্যতার শিখরে আরোহণ করেছে। তারা তাদের জীবন ধারণের জন্য প্রাচীনকালের মানুষ যারা, তারা বাসগৃহ নির্মাণ করেছে। তারপর যেহেতু তাদের খেয়ে বেঁচে থাকতে হবে, সেহেতু তারা কৃষি উৎপাদন করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করেছে। সেই যন্ত্রপাতিগুলো কী কী আমি যদি বলি, প্রাচীন যে যন্ত্র সেটা লাঙল, জোয়াল, মই, কোদাল, মুগুর, ডুঙ্গা, কুড়াল, এগুলো কিন্তু কৃষি যন্ত্রপাতি। প্রাচীনকাল থেকে আমাদের এই বাঙালিরা এই যেসব যন্ত্রপাতি আবিষ্কার করেছে, আমাদের কাছে এগুলো খুব ক্ষুদ্র মনে হলেও প্রকৃত এইগুলো আবিষ্কারী মানুষকে আস্তে আস্তে সভ্যতার পথে ধাবিত করে। এছাড়া মানুষ তখন থেকে আস্তে আস্তে খাদ্য সংরক্ষণ করার পদ্ধতি শিখেছে, সেটাও একটা বিজ্ঞানের একটি অংশ। তাছাড়া আমরা দেখি যে শস্য উৎপাদন করে সেই শস্যকে আবার প্রক্রিয়াজাত করার জন্য বিভিন্ন ধরনের জাতা, তারপর কি বলে এটাকে গানি, এগুলো তৈরি করতে থাকে। আর এই শস্য উৎপাদন করে সেগুলোকে আবার খাবার উপযোগী করার জন্য তাদের যে গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল সেটা হলো চুলা রান্না করার জন্য। রান্নার যে চুলা, সেটাও একটি কিন্তু প্রাচীন লোকবিজ্ঞানের একটি অংশ। আর সবচেয়ে বড় একটা বিষয়, চিকিৎসা ব্যবস্থা মানুষের সে প্রাচীনকাল থেকে ছিল, এখনও আছে। তো প্রাচীনকালে আমাদের যেহেতু নদীমাতৃক দেশ, এ দেশের চিকিৎসা ব্যবস্থা অনেকটা বিভিন্ন ধরনের বেদিদের উপর নির্ভরশীল ছিল। অর্থাৎ নদীমাতৃক দেশ, এখানে বেদে থাকতো, বিভিন্ন ধরনের সাপের খেলা দেখাতো, সাথে সাথে তারা সাপের খেলা দেখানোর সাথে সাথে সাপের কামড়ের যে ওষুধ সেটা দিত এবং বিভিন্ন ধরনের ঔষধ তারা বিক্রি করত। তাহলে এইগুলো হলো আমাদের প্রাচীন লোকবিজ্ঞানের অংশ। তাহলে আমি আমার আলোচনায় যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আমি যদি বলি, যে সামারি যদি বললাম ফোকলোর শব্দটি কোথা থেকে আসছে, ফোকলোর শব্দটির অর্থ কী, এবং আমরা জানলাম ফোকলোর শব্দের অর্থ হলো লোকাচার বিদ্যা। আমরা ফোকলোরের সংজ্ঞা জানলাম, তারপর জানলাম ফোকলোরের শ্রেণী বিভাগ। ফোকলোর যেই 4 প্রকার, সেই 4টা শ্রেণী বিভাগ আমরা আলোচনা করলাম। সেটা কি কি? বাংলার লোকসাহিত্য, লোক সংস্কৃতি, লোকশিল্প, লোকবিজ্ঞান। এই যে ফোকলোরের 4টা বিষয়ের উপর আলোচনা করলাম, আমাদের এই পাঠ্য বইয়ের পরবর্তী যে অংশটা, প্রথমে বলছিলাম একটা হলো ফোকলোর তত্ত্ব, আরেকটা হলো বাংলা লোকসাহিত্য। আমাদের পরবর্তী যে অংশটা সেটা হলো বাংলা লোকসাহিত্য। সেই অংশে আমরা যে ফোকলোরের 4টা শ্রেণী বিভাগের একটা শ্রেণী বিভাগ লোকসাহিত্য, এই লোকসাহিত্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।